আপনি তার সাথে নির্বাচন করছেন, হঠাৎ করে তাকে আপনি খুঁজছেন কেন? এখন ঢাকা 17 আসনে যে নির্বাচন আরাফাত রহমানের সাথে আমি করি, এবং সেই নির্বাচন সারা বাংলাদেশের লোক দেখেছে। সেদিন আমাকে তারা ভোটে পরাজয় করতে পারেনি, এবং সেটা কিন্তু ভোটে কি করছে, আমি বিপুল ভোটে ওখানে কিন্তু জয়ী হয়েছি, সবাই জানে। জয়ী হওয়ার পরে তারা যখন দেখছে আপনি হলে যে অনেক লোকজন তখন সেই টাইমে বিভিন্ন কেন্দ্রে যখন এই ফলাফলের দিকে এগিয়ে, যেমন ঢাকা ক্যান্টনমেন্ট কিছু এলাকায় দেখবেন যেগুলো কোনো কাজ চুরি করতে পারেনি, জোর করে সিল মারতে পারেনি, সেগুলো কিন্তু আমি অনেক ভোটে পাশ করি। পাশ করার কারণে কারণ যখন দেখছি চতুর্দিকে রেজাল্ট ভালো, ঠিক বিকেল 3:40 আমাকে তারা বিষম হারে মারধর করে এবং তারই ইশারায় তাকে আমাকে হত্যা করার চেষ্টা করে। এবং আমাকে ঢাকা 17 আসনে যে হারে মারধর করে আপনি সারা বাংলাদেশ সারা পৃথিবী দেখেছে যে কি হারে আমাকে রাস্তায় তারা ফেলে গণধুলাই হারে মারধর করেছে। এই আরাফাতের ইশারায় তারা আমাকে মারধর করে। যেহেতু আমাকে সে গণধুলাই দিয়ে অনেক মারধর করেছে, এই জন্য তাকে খুঁজতেছে একটা কারণে, আমাকে যেহেতু সে মারধর করে তাকেও এইরকম গণধুলাই দিয়ে এবং আমরা আইনের আওতায় তাকে উঠাই দেবো, এই জন্য আরাফাতকে আমি খুঁজতেছি। মানে আপনি আরাফাতকে গণধোলাই দিতে চান? ওকে গণধুলাই দেবো, এবং যেদিন পুলিশ ওকে ধরবে, ধরা মাত্র সেই দিনই আমাকে হত্যা মামলা তাকে আমি মামলা দেবো, তাকে হত্যা করা অপরাধে তাকে মামলা দেবো যেদিন আরাফাত ধরা পড়বে সেই দিনই। এই জন্য ওকে খুঁজতেছি। এবং আমি কালকে 2টা সন্ধান পেয়েছি। একজন বলেছে সে তার বোনের বাসায় আছে, আর একজন বলছে সে নাকি একটা অ্যাম্বাসিডিতে আছে, ওকে ওখানে বলে আশ্রয় দেয়, ওখানে হেফাজতে রাখছে। ঘটনা কতটুকু সত্য আমি জানি না, অ্যাম্বাসিডির খবরটা নিতে হবে। আচ্ছা, আপনি 18 আসনে মাইর খাওয়াতে কি আরাফাতকে খুঁজছেন নাকি আর অন্য কোনো কাহিনী আছে? 17 আসন, ঢাকা 17 আসন, ঢাকা 17 ঢাকা 17 আসন। ওখানে মার খাওয়ার 1 নম্বর কথা, কারণ সে আমাকে মারধর করছে, হত্যা করার চেষ্টা করছে। এবং এই বাংলাদেশে যে সমস্ত হত্যা এবং তার সন্ত্রাসী এবং যারা জুলুম করেছে, লুটপাট করেছে, তাদেরকে অবশ্যই খুঁজে বের করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ তাদেরকে যদি আমরা খুঁজে বের করে শাস্তি না দেই, ভবিষ্যতে এরকম আরো 2-4 জন আমাদের উপর আঘাত আনবে। এই জন্য তাকে খুঁজতেছি আমি। তাকে শাস্তি দিলে ভবিষ্যতে এমপি কোনো মন্ত্রী এইরকম যেন কোনো আসনে জোর করে ভোট না করতে পারে, কাউকে মারতে না পারে এবং তারা অন্যায় অত্যাচার করে কোনো আসন ছিনিয়ে নিতে না পারে। এই জন্য তার শাস্তির ব্যবস্থা করতে হবে। তাকে শাস্তি দিলে বাংলাদেশে আর কোনোদিন কোনো এমপি মন্ত্রী এইরকম জোর করে ভোট নিতে পারবে না এবং কাউকে হত্যা করার চেষ্টা করবে না। আচ্ছা, অনেকে বলছে যে না, আপনি জিতা আসন ছিল, সেখানে আপনি জিতেছেন, আপনার আসন ভাগিয়ে নিয়েছে, এই জন্য আপনাকে খুঁজছে। না, অবশ্যই আপনারা সবাই জানেন যে সেখানে কিন্তু যখন ভোট হয় আমি জিতে গেছিলাম, ফলাফল সুষ্ঠু। খালি এখানে না, আমি বগুড়া 4-এ যখন নির্বাচন করি সেখানেও কিন্তু জিতেছিলাম, সারা বাংলাদেশ জানে, সারা বিশ্ব জানে। সেখানেও কিন্তু আমাকে জোর করে হারানো হয়, কারণ এই সরকার আমাকে কোনো জায়গাতে জিততে দেয়নি, ভোটে পাস করছি। আর এখানে তো মনে করেন সবাই দেখতে, আমি যদি এখানে তো নাই জিততাম, এখানে আমরা 10 জনের এলাকা আপনারা ভোটের দাঁড়াচ্ছিলাম, 10 জনের আমি কিন্তু এখানে সেকেন্ড পজিশনে দেখেছে। আমি যদি ভোটই না পাবো তাহলে তারা আমাকে ওখানে মারধর করলো কেন, এবং আমাকে তাকে এত পারতে থাকতে আমাকে তারা হত্যা করার চেষ্টা করলো কেন, আর আমার আসনে জোর করে সিল কেন মারলো তারা? আচ্ছা, আচ্ছা আলম ভাই, আমরা একটু অন্য বিষয়ে যাই। ধরেন আপনি আসলে কার? আপনি এক এক সময় এক এক দলের হয়ে কাজ করেন বা এক এক সময় এক একজনের বিরুদ্ধে কথা বলেন, আপনি আসলে কার? হিরো আলম, হিরো আলম। আমি কারু না। কারণ আপনারা কারু বলতে হবে কি, আপনারা দেখেন আমি কিন্তু এ যাবৎ কোনো দলের হয়ে সাপোর্ট করি না। আপনারা হয়তো বলতে পারেন আপনি কিছুদিন আগে আওয়ামী লীগের সাথে যোগ দিলেন, অনেকে বলেছেন। আপনারা আওয়ামী লীগে কিন্তু আমি বলেছিলাম যে আমি একটা সংগঠনের সাথে আমি শেখ মুজিবুরের মাজারে আমি ফুল দিতে গিয়েছিলাম। অনেকে বলেছে হিরো আলম সেই আওয়ামী লীগে যোগ দিয়েছে, আমি কিন্তু কাগজ করলে কেউ বলতে পারবে হিরো আলম কোথায় যোগ দিয়েছে। মানে একটু সুবিধা নিতে চাচ্ছেন? হ্যাঁ, তাদের সাথে গেছে। আসলে কি, বাংলাদেশে এত বড় একটা লোক যে তার কিন্তু মনে করেন সারা বাংলাদেশে মনে করেন তার গোপালগঞ্জে কেউ তার মাজারও যায়নি, আমি তার কবরও দেখিনি, আমার দেখিনি, খালি নাম শুনেছিলাম। সে দেখার উদ্দেশ্য এক মনে করে তাদের সাথে যাওয়া।
আর 2 নম্বরে মনে করেন আমি কোনো দলে নাই, আমি একমাত্র একটা দলে ছিলাম। প্রথমে 2018-তে জাতীয় পার্টিতে আমি যোগ দিয়েছিলাম, সেখানে 5 বছর ছিলাম। তারপরে 5 বছর পর সেখান থেকে আমি আর নাই। তারপরে আমি এইবারে ঢাকাতে নির্বাচন করেছিলাম, বগুড়াতে নির্বাচন করেছিলাম, আপনি জানেন কংগ্রেস থেকে নির্বাচন করেছিলাম। আমি এই কংগ্রেসে কিন্তু দলেকে যোগ দিইনি, কে বলতে পারবি না। কারণ কংগ্রেস থেকে নির্বাচন করেছিলাম একটা কারণে, আমার বারবার প্রার্থীটা বাতিল করে, সেই প্রার্থীটা বাতিল যাতে না করে এই জন্য একটা দল থেকে নির্বাচন করেছিলাম, যাতে প্রার্থীটা বাতিল না করে। 1% প্রতি বছর একটা ভেজাল হয়, এই ভেজালটা বাঁচানোর জন্য কিন্তু আমি এখান থেকে ছিলাম। এবারে আপনি দেখান যে কোন দলে যোগ দিছি, হয়তো কোনো দলে গেছি কিন্তু কোনো কারণে, কিন্তু একটা দলে যোগ দেয়নি। কারণ আমি আগেও বলেছি আমি স্বতন্ত্র ছিলাম, এখন স্বতন্ত্র। আমি যদি কোনো আওয়ামী লীগের দল যোগ দিতাম, তা আওয়ামী লীগের যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন কিন্তু আমি আওয়ামী লীগের নেতাকে সাথে ফাইট করে চলেছি, কারণ আমি কাউকে সাথে যেটা নিয়ে বলছি যে বঙ্গবন্ধুর সমাধিতে আপনি শ্রদ্ধা জানাচ্ছেন, মানে তখন আওয়ামী লীগ থেকে সুবিধা নেওয়ার জন্য, এটাই বলছেন? সুবিধা না তো, সেখানে তার সুযোগ নেওয়ার জন্য নাকি? সুযোগ না, মানে আমি কোনোদিন বঙ্গবন্ধু মাজারে দেখিনি, তার অবস্থান থেকে গোপালগঞ্জে কোনো গেছিলাম না। তো একটা সংগঠন থেকে তারা ফুল দেবে আমাকে, চালু তুমি যাবো, অনেক দিন বলা আমাকে সাথে যাবানি কালকে, অনেকে লোক বলেন, আমি ঠিক আছে আপনাকে সাথে আমি যাবনি, তারকে সাথে ওখানে গিয়েছিলাম, কিন্তু আমি তো দলে যোগ দিইনি। আপনি কয়েকদিন আগে যে ছাত্রদের আন্দোলনের সময় কিন্তু আপনাকে দেখা গেছে, আপনি ছাত্র যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল তাদের সাথে কিন্তু আপনি দাঁড়িয়েছেন, এবং আওয়ামী লীগের যারা এফডিসিতে ছিল তাদের সাথে আপনি দাঁড়িয়েছেন। তাহলে আসলে আপনি কি সবার সাথেই আছেন নাকি? আমরা এফডিসি যখন মনে করেন হয় সেদিন আমরা গিয়েছিলাম। এফডিসি প্রযোজক সমিতি আমি সদস্য, আপনারা সবাই জানেন। সদস্য সমিতি আওয়ামী লীগের ওখানে গেছে, কিন্তু আমি কিন্তু ওখানে যাওয়ার পরে কিন্তু দেখছেন যে আওয়ামী লীগের কারো বিরুদ্ধে একটা বক্তব্য দিছি, যেটা দেখছেন আপনারা। এবং ছাত্র আন্দোলনে এই জায়গায় কোনো লিক চলবে না। ছাত্র আন্দোলনে যারা প্রকৃত একজন মানুষ, বিবেকবান মানুষজন হয়, এখানে কোনো দল নিয়ে কথা চলবে না। আমাদের হাজার ছাত্র তারা গুলি করে মেরে ফেলতেছে, তারা মনে করে তাদেরকে বাঁচানোর জন্য যে কোনো লোকই রাজপথে নামা উচিত। এবং আমি একজন প্রকৃত মানুষ হিসেবে, এবং হিরো আলম সবচেয়ে প্রতিবাদ করে, মানুষের পাশে দাঁড়ায়, সবকিছু মিলে কিন্তু আমি রাজপথে ছিলাম, ছাত্রদের সাথে শুরু থেকে লাস্ট পর্যন্ত ছিলাম। তাই বলে তো আপনি দেখান যে সুবিধা দেওয়ার জন্য হিরো একটা দলে গেছে, যে এই সুবিধা দেওয়ার জন্য হিরো আলম কোন গেছে। আমি অল টাইমে সুবিধা একটা জায়গায় বলতে পারেন, আমি অন্যায় প্রতিবাদ করছি সব জায়গায়, এবং সব টাইমে প্রতিবাদ করেছি, ভবিষ্যতেও করে যাবো। কিন্তু আপনি ছাত্রদের সাথে ছিলেন, তাহলে সেদিন এফডিসি তে সেই আওয়ামী লীগের ব্যানার ধরে দাঁড়িয়েছিলেন কেন? সেই উত্তরটা। ছাত্রদের সাথে আমরা ছিলাম, সেই দিন আওয়ামী লীগের ব্যানার ধরে গেছিলে প্রযোজক সমিতি, আমি একজন সদস্য। আমি কিন্তু সেদিন এফডিসি প্রযোজক সমিতির সদস্য হিসেবে জায়গা কিন্তু অ্যাটেন্ড করেছি। আমাকে প্রযোজক সমিতির সদস্য আরো অনেকেই আছে, এখানে আর কেউ ছিল না, 2-4 জন ছিল, সেই সাথে আপনিও আচ্ছা ছিলাম। আমি সেই দিন প্রযোজক সমিতি এফডিসি সদস্য ছিলাম, ওইখানে ছিলাম। কিন্তু ওখানে আপনি দেখছেন যে আমি কোন বক্তব্য দিয়েছি? সেটা বক্তব্য দেননি, কিন্তু কথা বলেছে। আপনি যেহেতু অ্যাটেন্ড করেছেন, অনেক ছাত্ররাই বলতেছে হিরো আলম সুবিধাবাদী। না না, ওটা সুবিধা বলতে পারলে, অনেকে বলতে পারলে সুবিধা পারে, কিন্তু হিরো আলম দেখার যে এই সুবিধা কোন দলে দেন নিছে, একটা প্রমাণ করতে হবে। আমাকে অনেকে দূর থেকে অনেক কিছু বলতে পারে, সুবিধাটা নিচে কোন থেকে সেটা দেখেন আপনারা। আচ্ছা আলম ভাই, আপনি একটু বলবেন, আজকে সব সত্যি কথা বলবেন। আপনি বিএনপির নেতা রিজভীর নামে কেন মামলা করতে গিয়ে